সেই লোকটা আর কেউ না, তিনি হলেন আঙ্কেল। আঙ্কেল বললেন, সোহান ঘুম থেকে উঠে পড়ো, লাঞ্চ করতে হবে তো, উঠে পড়ো বাবা। আমি বললাম জি, বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম। তারপর কনক খাবার বেড়ে দিল, খাচ্ছি আর টুকি কথা বলছি। আঙ্কেল বলল, আচ্ছা সোহান, তোমার কি কোনো ইচ্ছা আছে? আমি বললাম, জি আঙ্কেল, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। আন্টি বলল, তোমার বুদ্ধি আছে বটে। আচ্ছা, তুমি কনকের সাথে কোচিং ক্লাস আর হোম টিচারের সাথে পড়াশোনা চালিয়ে যাবে, ওকে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এটা বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এর মধ্যে কনক চলে আসলো আমার রুমে। কনক বলল, কি করতেছো সোহান? আমি বললাম, কিছু না, শুয়ে আছি। ও, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমার আরেক নাম সোহান। আমি এখানে সবাইকে সোহান নামে পরিচয় দিয়েছি। কনক বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম। কনক বলল, এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি একটা ব্যাগ আর একটা স্মার্টফোন, আর ব্যাগ খুলে কালকে কেনা সব কাপড় দেখতে পেলাম। তারপর কনক বলল রেডি হতে, বাইরে যাবে। আমিও রেডি হয়ে রুম থেকে বের হলাম। ওমা, দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। কালো পাঞ্জাবি, কালো জিন্স, কালো জুতা, এক কথায় সবই কালো। আন্টি বলল, আজ দেখছি ছেলেকে খুব সুন্দর লাগছে। কনক বলল, এই ছেলেটা কে আম্মু? অনেকটাই অবাক হয়ে আন্টি বলল, আরে সোহানো, সত্যি আজ ওকে অনেক সুন্দর লাগছে, যে কোনো মেয়ে দেখে পাগল হয়ে যাবে। কনক ফিস করে বলল, আমি পাগল হলেই হবে। আমি বললাম, কিছু বললা কনক? কনক বলল, কই কিছু বলি নাই তো, চলো। আন্টি বলল, মা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে। তারপর একটা পার্কের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে বেঞ্চে বসে দুজন বসলাম। আমি কনককে বললাম, কনক বাদাম খাবা? কনক বলল, আমি বললাম, আচ্ছা থাকো, আমি নিয়ে আসতেছি। বলেই আমি চলে গেলাম বাদাম আনতে। তারপর বাদাম কিনে এনে দেখি কিছু ছেলে ওর কাছে গিয়ে ওকে খারাপ প্রস্তাব দিচ্ছে। কতগুলা এরকম ছিল। একটা ছেলে বলতেছে, মামা এই মালটা তো সেই, আজ সারা রাত খেতে পারবো। আর ফিগারটা দেখছোস, একদম টাটকা, বয়ফ্রেন্ড বানাই নিছে মনে হয়। অন্য আরেকটা ছেলে বলল, মামা মালটা একদম খসা। এইসব বলছে আর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমার মাথায় তো রক্ত উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম, ভাই তোমরা কি ওকে একা একা খাবা? আমাকেও একটু সুযোগ দাও। কনক আমার আশা দেখে একটু ভয় কম পেল, কিন্তু আমার কথা শুনে সে আবার সব হাল ছেড়ে দিল। সে ছেলেটা বলল, এই শালা কে রে তুই? আর এই মাল রে আমরা তিনজনই খাবো, অন্য কাউকে দিব না। এবার আর আমি আমার রাগ সামলাতে পারলাম না, দিলাম ওর নাক বরাবর একটা খুশি। সাথে সাথে নাক দিয়ে রক্ত গলগল করে বের হতে লাগলো। অন্য একজন আমার দিকে এগিয়ে আসতে বুকে দিলাম একটা লাথি। সাথে সাথে তিনজনই দৌড় দিল। তারপর কনককে নিয়ে বাসায় চলে আসি। আসার সময় ওর জন্য আর ছোট ভাইয়ের জন্য কিছু ফুচকা আর চকলেট নিয়ে আসি। কনক কান্না করতে করতে ওর রুমে চলে গেল। আমি ওর পিছে গেলাম। তারপর কনক এমন একটা কাজ করলো, আমার সত্যি অনেক রাগ হলো কাজটি দেখে। আমি দরজায় ধরেছিলাম আর ওই দিক থেকে দরজা বন্ধ করে দেয়, যার কারণে আমি হাতে অনেকটাই ব্যথা পাই। এক পর্যায়ে একটু জোরে চিৎকার করে দেই। তারপরে আন্টি চলে আসে আমার কাছে। এসে দেখে আমি হাতের ব্যথায় ছটফট করতেছি। আন্টি বলল, বাবা এই মাত্র বাহির থেকে আসলাম আর কি থেকে কি হয়ে গেল। কান্না করতে করতে এইটুকু বলে আন্টি। আমি আন্টিকে বললি, আন্টি আমার কিছু হয় নাই, আগে আপনি কনককে সামলান। এইটা বলে কনকের দরজা ধাক্কাতে থাকি আমরা। আমি কনককে বললাম, কনক দরজা খোলো, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো, প্লিজ তুমি দরজা খোলো প্লিজ। এটা বলে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। আমি দেখে তো অবাক, কনক আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু সময় বুঝে দরজাটা ভেঙে ফেলি, আর যার কারণে ও আর সাহস পায়নি আত্মহত্যা করার। আমি ওর কাছে গেলাম এবং ওর গালে 2টা থাপ্পড় দিয়ে আমার রুমে নিয়ে গেলাম ওকে। আঙ্কেল তখন বলল, তোমার এত বড় সাহস কিভাবে হলো কনক? কেন করতে যাচ্ছিল ওই পাপ কাজ? কনক এবার কান্না করে দিল আর ফুপিয়ে বলতে লাগলো, আমরা একটা পার্কে বসেছিলাম, কি মনে হলো বাদাম খেতে ইচ্ছা হলো। তারপর সোহান রে বললাম বাদাম আনতে। সে বাদাম আনতে গিয়েছিল আর ওই ফাঁকে আমার ওরা টিজ করতেছিল, অনেক খারাপ ভাষায় গালাগালি করতেছিল, যার কারণে আমি আত্মহত্যা করতে চাইছিলাম বলে ফুফাতে লাগলো। আন্টি বলল, মোটেও তুমি এখনো বুদ্ধিমান হয়ে ওঠো নাই। সোহানের দিকে একটু খেয়াল করে দেখো, ও কত বড় একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও কি তোমার মতো এই পাপ কাজ করতে গেছে? কনক চুপ। আঙ্কেল বলল, তোমার আম্মু কি বলেছে উত্তর দাও। কনক বলল, আর হবে না এমন ভুল বাবা, এবারের মতো মাফ করে দাও বলে কান্না করতে লাগলো। আমি বললাম, আন্টি যা হয়েছে বাদ দেন তো, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলেন ডিনার করে নেই।
কনক বলল, এমন পেটুক আমি আগে কখনো দেখি নাই, বলেই এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি পেটুক তাই না রে, পরে দেখে নিব বলে নিচে চলে গেলাম। তারপরে একটা চেয়ার আগায় নিয়ে বসে পড়লাম। আজকে আমার পছন্দের খাবার রান্না হয়েছে, বিরিয়ানি আর ঝাল ঝাল কষা মাংস, আর অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমি ওই দুইটাই খাচ্ছি। কি টেস্ট, খাচ্ছি আর বলছি। কনক নিচে নামতে নামতে একটু অভিমানের সুরে বলল, আমাকে একা রেখে খাওয়া শুরু করে দিলা। আমি তখন বললাম, একটু বেশি ক্ষুধা লেগেছিল তো তাই। তারপর আন্টি কনকের প্লেটে খাবার বেড়ে দিল, সবাই খাচ্ছে আর গল্প করতেছে। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনার অফিস কেমন চলতেছে? আঙ্কেল বলল, আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো চলতেছে। তা তোমার এখানে ভালো লাগছে তো, নাকি মন খারাপ লাগছে? আমি তখন আঙ্কেলকে বললাম, না সত্যি আমার অনেক ভালো লাগছে এখানে, কিন্তু আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা শুধু আমি জানি। কতদিন মা বলে ডাকতে পারি না, মায়ের হাতে রান্না খাই না। ভাবতে ভাবতে দু ফোঁটা চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো। আন্টি বলল, বাবা কান্না করছো কেন? আমি তখন বললাম, না আন্টি কিছু না, চোখে কি যেন পড়েছে তাই পানি বের হয়ে গেছে। বলে খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। একটা লুঙ্গি আর একটা টি শার্ট পরে নিলাম। তারপর কনকের দেওয়া ফোনটা হাতে নিলাম। তারপর শুয়ে পড়লাম। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না, ফেসবুক আইডিটা লগ ইন করলাম। ওমা, দেখি 300+ এসএমএস গুলা এরকম ছিল, ভাই আপনি আর গল্প দেন না কেন, অনেক মিস করি আপনাকে। আবার আমার কিছু কাছের মানুষও আমার খোঁজ জানতে চাইছিল। তারপর আমার চোখ আটকে যায় একটি এসএমএস এর দিকে, যা দেখে আমার চোখ কপালে উঠে যায়। এসএমএসটি ছিল আমার মেজো ভাইয়ের। আমার মেজো ভাই বলেছে, কিরে কেমন আছিস, আমাকে মাফ করে দিস রে, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোর সাথে। আর একটা সত্যি কথা কি জানিস, আমি একদিন আমার রুমে বসে টিভি দেখতেছিলাম, আর মামি যখন আমার রুমে এসে আমার কোলে বসে পড়ে, তারপর এই খারাপ প্রস্তাব দেয়, আমি যদি ওর সাথে না করি তাহলে ও চিল্লাচিল্লি করে আমাকে ফাঁসিয়ে দেবে। তাই আমি বাধ্য হয়ে তার সাথে ওই নোংরা কাজ করতাম। আর মেন কথা, মামির কোনো বাচ্চা হয় না, তার কারণে সে আমার কাছে আসতো। আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, পারলে আমাকে মাফ করে দিস ভাই, আল্লাহ হাফেজ। আর তোর যখন যা লাগবে আমাকে বলিস। আমি এসএমএসটা দেখে সত্যি খারাপ লাগতেছে, তাই আর কোনো কিছু না ভেবে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঘুমিয়ে গেলাম। রাত 3:35। এত রাতে আমার ফোনে কে ফোন দিল? আর এটা তো আমার নতুন নাম্বার, কে পেলো এই নাম্বার? বলে কেটে দিলাম, কিন্তু আবার কল দিল, আবার কেটে দিলাম। সাধারণত আমি কোনো অপরিচিত নাম্বারে কল রিসিভ করি না, তাই বারবার কেটে দিচ্ছিলাম। আবার কল দিল, কিন্তু এবার রিসিভ করলাম। করে রাগী কণ্ঠে বললাম, এই আপনার কি বিবেক বলতে কিছু নাই? বারবার কল কেটে দিচ্ছি, তাও কেন বিরক্ত করতেছেন? হ্যাঁ, আর এত রাতে কেন কল দিচ্ছেন? জানেন না এখন মানুষ ঘুমায়? অপরিচিত কণ্ঠটি বলল, একটু ছাদে আসবা প্লিজ। আমি বললাম, কে? কনক? কনক বলল, প্লিজ আসো। আমি বললাম, এত রাতে ছাদে কেন? আর আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে তো। কনক বলল, কেউ কিছু ভাববে না, আসতে বলছি আসো। আমি বললাম, আচ্ছা আসতেছি, বলে ছাদে চলে গেলাম। কি হয়েছে, এত রাতে আমাকে ছাদে রাখলা? কনক বলল, সোহান, আমি তোমাকে যেদিন হাসপাতালের বেডে দেখি সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলি। তোমার ওই বুকে আমি সারা জীবন থাকতে চাই, দেবে কি আমাকে থাকতে? আই লাভ ইউ সোহান, আই লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? আমি তো অবাক এই মেয়ের কথায়, কি বলছে কি এই মেয়ে? তারপরে বললাম, আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তোমার বাবা আমাকে এখানে থাকতে দিচ্ছে, এমনকি আমার পরিবারের একজন মানে। আমি পারবো না তোমাকে ভালোবাসতে, প্লিজ জোর করো না। আমার কথা শুনে কোনো কান্না করতে করতে চলে আসে রুমে। আমিও গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টা। আন্টি বলছে, বাবা উঠে পড়ো, কনকের সাথে নাস্তা করে স্কুলে যাও। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। তারপর নাস্তা করে ওর সাথে বের হলাম রাস্তায়। আমার সাথে কনক একটা কথা বলে না। তারপর স্কুলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে গেলাম। কনকের আশা দেখে ওর ফ্রেন্ডরা সব এগিয়ে আসে। আর প্রথম বান্ধবী বলে, কিরে এটা তোর বয়ফ্রেন্ড নাকি? এটা তো দেখতে একদম নায়কের মতো। অন্য বান্ধবী বলল, সত্যি এটা তোর বয়ফ্রেন্ড? যদি তোর বয়ফ্রেন্ড না হয় তাহলে আমি প্রেম করি, আমি তো দেখে প্রেমে পড়ে গেছি। কনক বলল, এই তোরা থামবি, ও আমার বিএফ কেন হতে যাবে, আমাদের বাসায় কাজ করে। তাই বাবা বলল, ও আজ থেকে তোমার সাথে পড়তে যাবে, তাই নিয়ে আসলাম। দেখতে তো একটা খ্যাত। আমি কনকের কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেলাম। চোখ দিয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। সেই মেয়েটি বলল, তুমি প্লিজ কষ্ট পেও না, ও একটু রাগী, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আমি বললাম, আরে সমস্যা নাই, চলো ক্লাসে চলো। ক্লাসে চলে গেলাম।
ক্লাসের রুমে ঢুকে সবার ভালো মন্দ খোঁজ নিতে গিয়ে আমার দিকে নজর যায়। স্যার এসে আমাকে বলল, এই ছেলে এখানে কি করতেছো, বের হয়ে যাও ক্লাস থেকে বলে আমার কাছে আসতে লাগলো। কনক বলল, স্যার ওকে বের করবেন না প্লিজ, ও আমার বাসায় কাজ করে, সাথে পড়াশোনাও করে, ওরে বের করে দিবেন না স্যার। এটা শোনার পর ক্লাসের সবাই হাহা করে হেসে উঠলো। তারপর চারিপাশ থেকে আওয়াজ আসলো, সবাই বলতেছে আজকাল কাজের লোকটাও পড়াশোনা করে, এটা বলে হাসতেছে। আমি একটু কষ্ট পেলাম, কিন্তু সমস্যা নাই, আমাকে সামনে এগোতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি। তারপর স্যার ক্লাস শুরু করলো, আজ পদার্থ ক্লাস। এবার সবাইকে প্রশ্ন করলো আলোর প্রতিফলনের ব্যাখ্যা দিতে, কিন্তু সবাই চুপ, কেউ পারতেছে না। তখন আমি বললাম, স্যার আমি পারবো বলে উঠে দাঁড়ালাম। তারপর সব বুঝিয়ে বললাম, তার দেখে কনক সহ সবাই অবাক। সব থেকে বেশি অবাক স্যার। স্যার বলো, তুমি তো দেখছি অনেক মেধাবী, আজ থেকে আমি তোমাকে পড়াশোনার সকল প্রকার সাহায্য করব। তারপর এক এক করে 6টা ক্লাস করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। আঙ্কেল বলতেছে, বাবা কি হয়েছে তোমার, দুপুরে খায় নাই আবার এখনো ঘুমিয়ে আসো, কোনো কি কিছু বলেছে তোমাকে? আমি বললাম, না আঙ্কেল, ও কিছু বলে নাই, বলে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর পেশ হয়ে খেতে গেলাম, তেমন খেতে পারলাম না, কষ্ট করে খেয়ে রুমে এসে শুয়ে গল্প লিখছি। অনেকদিন পর গল্প লিখছি। রাত 12টার দিকে পোস্ট করে ঘুমাই গেলাম। সকালে উঠে স্কুল, তারপরে কোচিং, এইভাবে চলছে আমার দিনকাল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এইদিকে সোহানের পরিবার, সোহানের বড় ভাই ওর আম্মুকে ফোনে বলছে, আম্মু আজ আমি আর মামা বাংলাদেশে আসতেছি, আমাদের প্লেনটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করবে, তোমরা আমাকে নিতে এসো কেমন? আর সোহানের জন্য একটা গিফট আছে, আজ ওকে চমতে দিব। আচ্ছা এখন রাখি বলে কল কেটে দিল। মাই বলল, আপা কে কল করেছিল? আম্মু বলল, সবুজ আর রাব্বি আসতেছে বাসায়, তাই আমাদের চট্টগ্রাম যেতে হবে। মামি বলল, আমাকে সবুজ একবার জানানোর চেষ্টা করলো না। মেজো ভাই বলল, আচ্ছা বাদ দেন মামি, আমরা কিন্তু চট্টগ্রাম বাসে যাব। মামি বলল, ওকে বলে সবাই রেডি হয়ে নিল। তারপর বের হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। এবার চলেন আমাদের নায়কের কাছে। আন্টি কাল সন্ধ্যায় কুষ্টিয়া চলে যাব, পরশু দিন থেকে আমার পরীক্ষা। কনক আমার কথা শুনে অনেক মন খারাপ করে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, কনক এখন আমার কলিজা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, কনক আমাকে কাজের লোক বলছিল, সে এখন কিভাবে আমার কলিজা হলো, তাই তো? আজ থেকে 5 মাস আগে। তো আসসালামু আলাইকুম গাইস, দ্বিতীয় পার্ট এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভালো লাগে তাও জানাবা, আর যদি ভালো না লাগে তাও জানাবা। আর অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট করবা, তোমাদের কমেন্টই আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগায়। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।